সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের ৬৬০তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইউরোপের গেটওয়ে পর্তুগাল নিয়ে। আপনারা অনেকেই জানেন যে ইউরোপে যারা অভিবাসী হতে চান তারা অনেকেই বেছে নেন পর্তুগালকে, এবং পর্তুগাল হয়ে সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর অনেকেই অন্যান্য দেশেও চলে যান। তো সেই দেশটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা দুজনেই অনলাইনে সংযুক্ত রয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত আছেন ফরিদ আহমেদ পাটোয়ারি। বাংলাভিশন স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরেকজন অতিথি সংযুক্ত রয়েছেন, তিনি মোহাম্মদ শাহ আলম কাজল। বাংলাভিশন স্টুডিও থেকে আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে পর্তুগাল হচ্ছে ইউরোপের গেটওয়ে হিসেবে আমাদের কাছে পরিচিত। অর্থাৎ ইউরোপে যাওয়ার জন্য পর্তুগাল একটি সহজ গন্তব্য ছিল, যেখানে খুব সহজেই বাংলাদেশ থেকে তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা যেতে পারতেন। সেখানে তারা অ্যাসাইলাম আবেদন করতে পারতেন অথবা অভিবাসী হতে পারতেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ফরিদ আহমেদ পাটোয়ারির কাছে। তাকে আমরা জিজ্ঞেস করতে চাই যে ফরিদ আহমেদ পাটোয়ারি, আমরা যেমনটি জানি যে পর্তুগালকে তো আমরা ইউরোপের গেটওয়ে হিসেবে জানি। যারা বিদেশে যেতে চান, অভিবাসী হতে চান, তাদের জন্য সহজ গন্তব্য ছিল। তো এখন কি সেটা একটু কঠিন হয়ে গেছে? আসলে পর্তুগাল ছিল পুরো ইউরোপের একটা দরজা বলা হয়। তো এটা ইতিমধ্যে পর্তুগিজ মিডিয়াও কিন্তু এই বিষয়টি, আমরা বলতাম পর্তুগিজ মিডিয়াও কিন্তু এই বিষয়টি এখন সামনে নিয়ে এসেছে। তো গত ৩রা জুন হঠাৎ করেই পর্তুগাল সরকার খুব তাড়াহুড়ো করে, যেটা আমরা আশা করছিলাম যে এই বিষয়টি হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সময় দিয়ে তারা বন্ধ করবেন, যে পর্তুগালে যে কোনো ভাবে এসেই যাতে নিয়মিত হওয়া যায়, যে কোনো ভিসায় এসেই নিয়মিত হওয়ার প্রক্রিয়াটা, সেটা বলা যায় গত ২-৩ ঘন্টার মধ্যে সরকার ঘোষণা দিয়ে এবং রাষ্ট্রপতি এটা অনুমোদন দিয়ে বন্ধ করে দিয়েছেন। তো এটা বন্ধ করার ফলে বলা যায় যে ইউরোপের জন্য মানে সহজ অভিবাসনের দরজা একেবারে বন্ধ হয়ে গেল। তো আরো একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যদি আমরা দেখতে যাই যে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু পর্তুগালে আসাটা অনেক বেশি কঠিন। কেননা আমাদেরকে বাংলাদেশিদেরকে ভারতের ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগিজ দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করতে হয়। তো শুধু সেই কারণে আমাদের অনেক জটিলতার মধ্যে পড়তে হয় বাংলাদেশি ভারতের ভিসা, তারপরে হচ্ছে যে সেখানকার যে ভিসা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ফেস করা। তো শুধু যদি সহজ কথা আমি বলতে যাই, এটা আমাদের বাংলাদেশিদের জন্য প্রায় প্রায় অসম্ভব হয়ে গেল যে পর্তুগালে নিয়মিত হওয়া। কেননা যে পর্তুগালের যে নিয়মিত হওয়ার যেই বর্তমান সরকার এইটা বন্ধ করার পরে যেই বিষয়গুলো তারা খুলে রেখেছেন, এতে কিন্তু বাংলাদেশিদের নিয়মিত হওয়াটা অনেক বেশি কঠিন হবে। আপনি যেমন বলছেন যে কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য, সেটা তো আগে থেকেই ছিল যে বাংলাদেশে পর্তুগালের দূতাবাস নেই। কেউ যদি পর্তুগাল যেতে চায় সেটা দিল্লি থেকে করতে হতো, আবেদন করতে হতো ভিসার জন্য আবেদন। সেটা তো আগে থেকেই ছিল। কিন্তু তারপরেও নতুন এই নিয়ম রীতি করার কারণে বাংলাদেশিদের জন্য কেন কঠিন হবে? আরও তো অন্যান্য দেশ আছে। না দেখুন, পর্তুগাল কিন্তু আপনি জানেন যে তাদের সিপিএলপি পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তাদের যে নতুন যে আইনটা তারা করেছে, এতে কিন্তু তারা তাদের দেশের মানুষের জন্য তাদের পর্তুগিজ ভাষাভাষী দের গুরুত্ব দিয়েই কিন্তু তারা সেদিকে ফোকাস করছে। কেননা আমাদের জন্য আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমরা এমনকি পর্তুগাল সরকারও কিন্তু সেই বিষয়টি নজরে নিয়েই করেছে যে আমাদের পর্তুগিজ ভাষা না জানার কারণে সেক্ষেত্রে আমরা পর্তুগিজ কমিউনিটিতে ইন্টিগ্রেট হতে পারি না, বা এই পর্তুগালের যে সমাজ বা বলেন পর্তুগালের যে যে সকল জব রয়েছে সেখানে পর্তুগিজ ভাষায় প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো জানি না। তো এখানে আরেকটি মূল পয়েন্ট যেটা আপনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের জন্য কঠিন হবে, কেননা ইতিপূর্বে যে বলতে গেলে প্রতিদিনই ২-৩০০ বাঙালি এই যে কোনো ভাবে ইউরোপে এসে পর্তুগালে নিয়মিত হতে পারতেন। তো এখন যদি বাংলাদেশিদের যে অবাধ যে প্রভাবটা ছিল সেটা কিন্তু আর সুযোগ হচ্ছে না। যেমন আমরা খুব অল্প দিনে করোনা মহামারীর পরে আমরা খুব অল্প দিনেই একটা বিপুল সংখ্যক বাংলাদেশি আমরা পর্তুগালে এসেছি এবং আমাদের কমিউনিটিটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। কিন্তু এই নতুন নিয়মের ফলে অর্থাৎ যে কেউ এখন আর এসেই সরাসরি নিয়মিত হতে পারবেন না। এর আগে আপনি টুরিস্ট ভিসায় আসেন বা যে কোনো ভিসায় যদি আপনি ইউরোপে আসেন, এমনকি অবৈধ পথেও যারা আসতেন বিভিন্ন সাগর পাড়ি দিয়ে বা
পায়ে হেঁটে, তো তারাও কিন্তু এসে পর্তুগালে এসে নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারতেন। এখন আর সেই সুযোগটা থাকছে না, কারণ আপনাকে অবশ্যই নতুন একটা নতুন ওয়ার্ক কি পারমিট ধরনের অথবা নিয়ম আপনাকে কি ধরনের নিয়ম নীতি রেসিডেন্ট প্রণয়ন ভিসা করছে নিয়ে সরকার? আসতে হবে। নতুন নীতিটা কি একটু বলবেন? নতুন নীতিমালার মধ্যে যে বিষয়টি রয়েছে যে পর্তুগালে আপনি দুটো দুটো আইন ছিল, একটা অভিবাসন আইনের মধ্যে দুটো ধারা ছিল, 88 এবং 89। অর্থাৎ আপনি যদি পর্তুগালে এসে যদি আপনি প্রফেশনাল অ্যাক্টিভিটি শুরু করেন, এবার আপনি চাকরি করেন অথবা আপনি ব্যবসা চালু করেন, সেক্ষেত্রে আপনি নিয়মিত হতে পারতেন। তো তারা সেই নিয়মিত হওয়ার জন্য আপনাকে এখানকার যে ইমিগ্রেশন অথরিটি রয়েছে বর্তমানে আইমা, তাদেরকে অনলাইনে একটি আবেদন পূরণ করতে হতো। সেই আবেদনটি তারা বন্ধ করে দিয়েছেন। এটাকে বলতো ম্যানিফেস্টেশন ইন্টারেস্ট। অর্থাৎ আচ্ছা, এখন আর কেউ এসে যেকোনো ভিসায় এসে আপনি বা যেকোনো ভাবে এসে সে এই আবেদন করতে পারবেন না অনলাইনে। তাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট ভিসা বা একটি রেসিডেন্ট ভিসা লাগবে তাকে এই নিয়মিত প্রক্রিয়ার অর্থাৎ জন্য দেশে আবেদন থাকতেই করতে। ওয়ার্ক পারমিট ভিসা অথবা রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এটা যাওয়ার ওয়ার্ক আগে। পারমিট ভিসা আপনাকে ভিসা নিয়ে আসতে, মূলত বিষয়টা হচ্ছে আপনাকে ভিসা ছাড়া আপনি এসে পারবেন না, এবং ভিসার ক্যাটাগরিটাও তার নির্দিষ্ট করে দিয়েছে যে আপনি রেসিডেন্ট ভিসা বলতে গেলে আপনি 1 বছরের বেশি যদি পর্তুগালে আপনি থাকতে হয়, সেক্ষেত্রে সেটাকে তারা রেসিডেন্ট ভিসা হিসেবে গণ্য করে। তো সেক্ষেত্রে রেসিডেন্ট ভিসা অথবা আপনি ওয়ার্ক পারমিট ছাড়া মানে কোনোভাবেই আপনি আর পর্তুগালে বসবাসের অনুমতি আবেদন করতে পারছেন না। আপনি বলছিলেন যারা দক্ষ অভিবাসী হতে চায় ওয়ার্ক পারমিট নিয়ে তারা যেতে পারবেন। খাতগুলো কি একটু বলবেন আমাদেরকে, যে কোন কোন খাতে এরকম দক্ষতা অর্জন করলে পর্তুগালে যাওয়া সম্ভব অভিবাসী শ্রমিক হিসেবে, অভিবাসী কর্মী এ- হিসেবে? ইতিপূর্বে যেটি শুধু একটি মাত্র খাত ছিল, সেটা হচ্ছে যে কৃষি খাত। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে রিকভারি রিসিলেন্স যে প্রোগ্রামটি রয়েছে, রিকভারি প্রোগ্রামটি রয়েছে, জি। সেই পিআরআর বলা হয়। এই পিআরআর প্রোগ্রামের আওতায় পর্তুগালে বেশ কিছু কনস্ট্রাকশন প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে এবং হবে। তো এখন দুটো বিষয়, একদিকে কৃষিখাত তো রয়েছেই, এমনকি এই কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এখন একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া এক্সিস্টিং যে খাতগুলো রয়েছে, ট্যুরিজম, যদিও ট্যুরিজমে স্থানীয় যে অভিবাসী রয়েছে বর্তমানে তারাই স্বয়ংসম্পূর্ণ। তো গুরুত্বপূর্ণ খাত দুটি হচ্ছে যে কৃষি খাত এবং হচ্ছে যে যেটা বলি আমরা একটু নির্মাণ খাতে, তো সরকার বেশি ফোকাস করছে এখন নির্মাণ খাতে, কেননা যে আমরা যদি নির্মাণ খাত এবং কৃষি খাতের বিষয়ে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যান্য দেশে যেরকম পাঠিয়ে থাকি গতানুগতিক বা ট্র্যাডিশনাল যে অভিবাসী পাঠিয়ে থাকি, সেরকম পাঠানো কি সম্ভব, নাকি এক্ষেত্রে বিশেষ কোনো দক্ষতা অর্জন করতে হবে বা বিশেষ কোনো সমর্থ থাকতে হবে? হ্যাঁ, এই নির্মাণ খাতের বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটি সেক্টরে আমি যতটুকু দেখেছি তাদের নির্মাণ সেক্টরে কিন্তু সেই লেবার থেকে শুরু করে যে ডে লেবার মানে ডেইলি বেসিসে যারা আছেন থেকে শুরু করে এবং হাই কোয়ালিটির ইঞ্জিনিয়ারও কিন্তু প্রয়োজন, এমনকি অনেক বেশি ম্যানেজমেন্টেও তাদের অনেক লোক প্রয়োজন। কেননা আপনারা জানেন যে পর্তুগালের যুবকরা বলা যায় প্রতি 10 জনের মধ্যে 5 জন যুবকই পর্তুগাল ছেড়ে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু তাদের হাই স্কিল যে মার্কেটটা রয়েছে, যে যাদের যদি বলি আমি বলি একজন ইঞ্জিনিয়ার বা যদি সাধারণ আপনি প্লাম্বারও বলেন না কেন, পর্তুগালে কিন্তু এর অনেক বেশি স্বল্পতা রয়েছে। তো নির্মাণ খাতের জন্য গুরুত্বপূর্ণ তারা তাদের যে ইউরোপিয়ান যে ফান্ড রয়েছে তাদের দেশের ডেভেলপমেন্টের জন্য তারা জরুরিভাবে করতে চায়, এবং সেই কারণেই কিন্তু এই সেটা সম্ভব যদি আমাদের বাংলাদেশ সরকারের সাথে যদি কোনো ধরনের একজন চুক্তি বা তারা যদি কোনো ধরনের একজন আলোচনা করে, সেক্ষেত্রে আমি বলি মধ্যপ্রাচ্যের মতোই কিন্তু এরকম একটা সম্ভব, যদিও আহ, তাদের স্বল্প যাতে সহজেই তারা লোক নিয়োগ করতে পারে সেজন্য তারা ফোকাস করছে পর্তুগিজ ভাষাভাষী যে দেশগুলো রয়েছে তাদের দিকে। কাজল ভাই, আপনি শুনছিলেন যে আমাদের ফরিদ আহমেদ পাটোয়ারি বলছিলেন যে পর্তুগালে এখন নির্মাণ এবং কৃষিতে লোক নেওয়া যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমাদের যারা সাধারণ অভিবাসী কর্মী হতে চায় বাংলাদেশ থেকে, তো তারা যেতে পারে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এবং তাদের জন্য আলাদা কোনো সনদ বা তাদের আলাদা কোনো দক্ষতা অর্জন করতে হবে কিনা, এবং বাংলাদেশে আসলে সে ধরনের সুযোগ আছে কিনা এখন পর্যন্ত জানা নেই। তো কাজল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, যারা একেবারে ডে লেবারার মানে কনস্ট্রাকশনের কাজে তো লাগে, তো ডে লেবার যারা যেতে চায় তাদের আসলে তারা কিভাবে যেতে পারবে বা কিভাবে তাদেরকে নেওয়া সম্ভব?
আসলে ভাই কথাটা হচ্ছে যে আসলে পর্তুগালে কনস্ট্রাকশন বা এগ্রিকালচার, একটু আগে ফরিদ ভাই যেটা বললেন, আসলে এখানে যথেষ্ট অপরচুনিটি আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখানে অভিজ্ঞতার প্রয়োজন হয় না, তবে আমাদের দেশ থেকে যারা আসেন আসলে এগ্রিকালচারে বা কন্ট্রাক্টর, আসলে কারোই কোনো কিন্তু অভিজ্ঞতা থাকে না। ম্যাক্সিমাম আসেন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যার কারণে এখানে এসে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ তারা এই কাজে অভ্যস্ত না। যার কারণে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের লোকজন বিভিন্ন সেক্টরে, বিশেষ করে এগ্রিকালচার বা ইয়েতে মানে আপনার কি বলবো যে কাজ করতে পারেন না। তাহলে এটার জন্য তার নিয়মিত যারা যারা বাংলাদেশেও নিয়মিত কাজ করে এরকম কাজ, যারা ধরেন কনস্ট্রাকশনের ডে লেবারার বা কৃষি কাজ যারা করেন, মাঠে ঘাটে পরিশ্রম করেন, কাজ করতে পারেন, তাদেরকে কিভাবে নেওয়া সম্ভব? এখন যে বর্তমানে যে পর্তুগালের যে পরিস্থিতি, সেটা হচ্ছে পর্তুগালে প্রচুর আপনার দক্ষ শ্রমিকের দরকার। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। বিশেষ করে আপনার এগ্রিকালচার, জি ফিশারিজ বা আপনার এই যে কনস্ট্রাকশন বা অন্যান্য, যেমন আপনার ওয়েল্ডিং এ প্রচুর লোক নিচ্ছে এখানে। যেমন আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের বেশ কিছু বাংলাদেশে আপনার সিঙ্গাপুর থেকে এসেছেন এখানে, যারা ওখানে ওয়েল্ডিং এ কাজ জি করতেন, জি তাদের সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, এবং প্রতিটা লোকে আপনার খুব উচ্চ বেতন, অর্থাৎ পর্তুগালের যে মাঝারি যে স্যালারিটা 1400 ইউরো, তার চেয়ে বেশি কিন্তু পাচ্ছেন ওনারা। অনেকেই 17, 1800, 2000 পর্যন্ত কামাচ্ছেন, কারণ তারা দক্ষ। আমি আপনাকে একটা কথা বলি, গত 15 দিন আগে এখানকার ওয়ার্ল্ডের সেকেন্ড মানে দ্বিতীয় বৃহত্তম একটা ফ্যাক্টরি আমাদের পর্তুতে, যারা গাড়ির পার্টস তৈরি করে ওয়েল্ডিং এর জন্য, আমি আমার কাছে লোক চাইছি, আমি 15 জনকে দিছি, কিন্তু তারা এখনো একজনকে রিক্রুট করে নাই। অর্থাৎ তারা যেই এরিয়াতে চাচ্ছেন এরিয়াতে লোক পাচ্ছেন না। তো এই জন্য আমি বলবো আসলে আমাদের উচিত হবে বাংলাদেশে যারা আসবেন, ওনারা অন্তত কিছু সাইটে কিছু কাজ শিখে আসতে পারলে এখানে কিন্তু খুব ভালো করবেন। আমি আপনাকে আরেকটা কথা বলি, জি যেমন এখানে কিছু আর আপনার এই আপনার ইঞ্জিনিয়ার দরকার, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে কি, যেহেতু এটা ইংলিশ কান্ট্রি না, পর্তুগিজ ভাষার কান্ট্রি, অনেক ক্ষেত্রে এখানে আসলে মানে সমস্যা হচ্ছে। তবে যদি এসে কোর্স করে বা বাংলাদেশ থেকে একটা প্রাথমিক একটা ধারণা, ল্যাঙ্গুয়েজ কোর্স করে আসতে পারেন, তাহলে বিরাট অপরচুনিটি আমাদের জন্য এখানে সৃষ্টি হবে। অর্থাৎ যাওয়ার আগে তাদেরকে ভাষা শিখতে হবে। কিন্তু যারা একেবারেই, আমি যে কথাটা বলছিলাম যে ডে লেবার, মানে দিন আনি দিন খাই বা এরকম পরিশ্রমে, কৃষিকাজ এবং কনস্ট্রাকশনে, তাদের কি আসলে এর এর মধ্যে আওতায় আনা, মানে প্রশিক্ষণ দেওয়া কি সম্ভব? তাদের জন্য আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা করে, কারণ হ্যাঁ, আপনি বলছিলেন এখানে যে এখানে অনেকেই মধ্যবিত্ত সম্ভব। ফ্যামিলি থেকে যায়। কিন্তু সেটা হচ্ছে কি, আসলে যখন এখানে আপনার কোম্পানিগুলোকে লোক নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করে, তারা আসলে বাংলাদেশের কোনো সরাসরি অফিস নাই বা সরাসরি দূতাবাস না থাকার কারণে তারা বিভিন্ন লোকের মাধ্যমে আচ্ছা নিয়ে আসার চেষ্টা করে, রিক্রুট করে। তো সেই ক্ষেত্রে হয় কি, আমার মাধ্যমে যদি নিয়ে আসে, আমি চেষ্টা করি যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি এখানে নিয়ে আসবো একটা অপরচুনিটি, কিন্তু আমি জানি যে তারা আসলে এই এই কাজগুলো সেক্টরে বা করতে পারে না। তাদের কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই। জি জি এক্ষেত্রে আমাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সেইটা আমরা দীর্ঘদিন থেকে এখানে বলে আসতেছি, যে বাংলাদেশের সাথে বা আমাদের দূতাবাসও চেষ্টা করতেছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন চেষ্টা করতে। আসলে যদি আমাদের একটা অনারারি কনসুলেটকে বাদ দিয়ে যদি একটা কনসাল জেনারেল খোলে বাংলাদেশে, জি। অথবা দূতাবাস যদি খোলে, সেই ক্ষেত্রে এই ধরনের চুক্তিগুলো বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবে, যার প্রেক্ষিতে আপনার দক্ষ শ্রমিক প্রেরণ করতে পারবে। কিছুদিন আগে আগে আমরা যেমনটি দেখেছি যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি পর্তুগাল ভিজিট করেছিলেন, সেখানে ওখানকার রাষ্ট্রপতি থেকে শুরু করে ওখানে পররাষ্ট্রমন্ত্রী অনেকের সাথে বৈঠক করেছেন। তখন কিন্তু একটা আশার আলো দেখা গিয়েছিল যে দূতাবাস হয়তো হতে পারে, এবং সেই আলোচনাটিও ছিল। তো সেই বিষয়ে কিছু কি জানেন, যে তার কোনো আপডেট বা এরকম সম্ভাবনা ওদের ভবিষ্যতে আছে কিনা যে দূতাবাস বাংলাদেশে চালু হবে আসলে বা করবে? এটা আপনি জানেন কিনা জানি না, আমি যখন আমাদের বর্তমান সোশ্যালিস্ট পার্টি ক্ষমতা ছিল, আমি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহকারে আমরা 18 জন এমপিকে নিয়ে একটা ডিনার করি, যেখানে আমাদের সাবেক মাননীয় রাষ্ট্রদূত ছিলেন। জি আমরা কতগুলো প্রস্তাবনা দেই বাংলাদেশের দূতাবাস খোলার ব্যাপারে, এবং ওনারা 4 মাস পরে সেটা রেসপন্সও করে আমাকে। ঢাকা, দিল্লি থেকে একটা টিম এবং পর্তুগালের একটা টিম ঢাকাতে গিয়েছেন আপনার পর্যালোচনা করার জন্য দূতাবাসের ব্যাপারটা নিয়ে। ওখানে আমাদের বর্তমান যে পর্তুগালের অনারি কনসুলার আছেন মিস্টার শাকাওয়াত সাহেব, উনি গত মাসও এখানে এসেছিলেন, আমার সাথে কথা হয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে কি, উনারা বাংলাদেশে এম্বাসি খুলতে চাচ্ছেন না,
ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে চিন্তা করে। মূলত আচ্ছা, আসলে আমরা প্রবাসী বাংলাদেশী যারা এখানে আছি, আসলে পর্তুগালের সাথে বাংলাদেশের অর্থাৎ পর্তুগিজ খুব কমই আছে বাংলাদেশে। তাছাড়াও আমাদের ব্যবসা বাণিজ্য ওদের সাথে এত ভালো সম্পর্ক নাই। জি, যার কারণে তারা অনেক ক্ষেত্রেই অপারগতা প্রকাশ করতেছে বাংলাদেশের দূতাবাস খোলার জন্য। আমরা বিভিন্ন প্রস্তাব করি, সেটা হচ্ছে যেমন এম্বাসি না খোলেন, আপনার একটা অনারারি কনসুলেট, কনসুলেটকে কনসুলেট জেনারেল হিসাবে আপনারা নিয়োগ দেন সেখানে, অথবা ইউরোপিয়ান এম্বাসির একটা সেকশন আমাদের পর্তুগালের জন্য খোলেন। তো জি। তারা এগুলো বিবেচনাধীন রাখছে। আসলে এগুলো নিয়ে আমরা গত সপ্তাহ বর্তমান যে ক্ষমতাসীন মধ্যমপন্থী যে সরকার, তাকেও আমরা বিভিন্নভাবে জানার জানানো চেষ্টা হয়েছে যে করছেন। এই যে অপরচুনিটি এখন তৈরি হচ্ছে বিদেশ থেকে, যে তোমরা শ্রমিক নিয়ে আসতে চাচ্ছ, কিন্তু সেখানে ক্ষেত্রে তো আমরা আহ, প্রতারিত হচ্ছি বা অবহেলিত হচ্ছি, যেহেতু অ্যাম্বাসি নাই, আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে। তো তারা ওটা নিয়ে বিবেচনা করতেছে, দেখতেছে, বলতেছে আমরা দেখতেছি। মানে একটা আসলে জোরালো আমাদের তো কূটনৈতিক এইসব প্রচেষ্টা কাজগুলা প্রবা- অনেক সময় লাগে। প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে যেমন আপনারা চেষ্টা করছেন, সেরকম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা জোরালো কূটনৈতিক প্রচেষ্টা দরকার এক্ষেত্রে। এটা আসলে আমাদের যখন মাননীয় রাষ্ট্রদূত ইমতিয়াজ ছিলেন, উনি চলে যাওয়ার পরে উনি থাকা অবস্থায় পর্তুগালের প্রেসিডেন্টকে বাংলাদেশে ইনভাইট করেছিলেন। উনি ইনভাইটেশনও গ্রহণ করেছিলেন, এমন একটা ডেটও পড়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, কি কারণে জানি আর ওই সফরটা হয়নি। তখন আমরা খুব আশাবাদী ছিলাম জি, যে হয়তো বা ভালো একটা কিছু হবে। তবে আমরা এখনো আশাহত নই, কারণ যেহেতু পর্তুগালের সাথে বাংলাদেশের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। প্রায় লক্ষাধিক বাংলাদেশি এখানে বসবাস করতেছেন, এবং কোনো এক সময় মন্ত্রী পর্যায়ে একটা ভিজিটও হয়নি বর্তমানে যেটা হয়েছে। জি, তো জি। সুতরাং আমরা আশাবাদী যে অতি দ্রুতই একটা সমাধান আসবে আমাদের জন্য। প্রিয় দর্শক, আলোচনা চলছে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পর্তুগাল নিয়ে আমাদের দুজন অতিথির সাথে। ফরিদ ভাই, আপনি বলছিলেন যে যারা পর্তুগিজ ভাষা জানে তারা হয়তো কিছুটা সুযোগ সুবিধা পাবে। এছাড়া 2 কোটি টাকার মতো যদি কেউ বিনিয়োগ করে, তো প্রথমে ভাষার কথা যদি জানতে চাই, সেটা হচ্ছে যে ভাষা যদি আগে যারা যেত তারাও তো আসলে কেউ ভাষা শিখে যেত, অথবা কেউ সেখানে গিয়ে নানাভাবে সুযোগ সুবিধা নিচ্ছে। এখন যদি কেউ নতুন করে বাংলাদেশ থেকে যেতে চায়, যদি ভাষার শিখে বা ভাষার উপর দক্ষতা লাভ করে, তারা কি সুযোগ পাবে নতুন নিয়মের আলোকে? দেখুন, আসলে বিষয়টা সেরকমটা নয়। দক্ষতা তাহলে সে যখন পর্তুগালে আসবে, যখন সে ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা বা যেভাবে তিনি পর্তুগালে আসবেন, যদি তার যে ভাষা দক্ষতা পাবে, তাহলে তার যে তিনি পর্তুগালে আসার পর তার যে উদ্দেশ্য এবং হচ্ছে যে তার যে প্রফেশনাল লাইফটা, সেটা খুব সহজ হবে। কেননা পর্তুগিজ ভাষা জানলে আপনি খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত এবং চাকরিটা পাবেন, অথবা আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন। অনেক সময় আমরা ভাষা না জানার কারণে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি পাই না, বা এখানে আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, চাকরি বা যেটাই বলেন না কেন, ব্যবসা করতে গেলেও ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কেননা স্থানীয় ভাষায় আমাদের যোগাযোগ করতে হয়। জি, আরেকটা কথা বলছিলেন যে 2 কোটি টাকার মতো ইনভেস্টের কথা বলছিলেন। এটা তো সাধারণত আমরা যেটা যতটুকু বুঝি, ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়তো সম্ভব, কেউ কেউ আগ্রহী হয়তো থাকতে পারেন, কিন্তু আমাদের সরকার বলেন, জনগণ পর্যায়ে বলেন, আমাদের ইভেন আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে থাকি যারা সাধারণ মানুষ যারা বিদেশে যেতে চায়, অভিবাসী হতে চায়, তারা সেখানে গিয়ে যাতে কাজ পায় এবং দেশে রেমিটেন্স পাঠাতে পারে, সেই বিষয়টা গুরুত্ব দিই। তো এই 2 কোটি টাকা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এটা তো সাধারণত ব্যবসায়ী ছাড়া তো আর সম্ভব না। তাহলে কি সাধারণ মানুষের পথে একেবারেই রুদ্ধ হয়ে গেল? হচ্ছে 2 কোটি টাকা না 2.5 কোটি টাকা, এটা আপনার বলা যায় দান। এটা কোনো বিনিয়োগ নয়। অনেকেও এটাকে বিনিয়োগ বলছেন, আসলে বিনিয়োগ না। আচ্ছা, আপনি আচ্ছা। এই টাকাটা সরকারকে দান করতে হবে। সরকার অভিবাসীদের আবাসন খাতে এই টাকাটা বিনিয়োগ করবে, সেক্ষেত্রে অভিবাসীদের সহযোগিতার জন্য। তো এবং তার একবারে বিনিময়ে তাকে সত্যি করে তাকে যদি তাকে বলতে যাই যে একবারে পার্মানেন্ট রেসিডেন্সি দেবে। আমাদের সাধারণ মানুষের জন্য পর্তুগালের রাস্তা কিন্তু অনেকটাই কঠিন হলো, কেননা এই আইন বন্ধ হওয়ার ফলে আপনি আর দূতাবাসে গিয়ে, সে ভারতের দূতাবাসে গিয়ে পর্তুগালের জন্য ওয়ার্ক পারমিট আবেদন করাটা খুব সাধারণের জন্য আসলে অনেক বেশি কঠিন। জি, বাট এখন বেড়াতে গিয়ে, আগে যেরকম আমরা বেড়াতে যাই, মানে গিয়ে অনেকে অভিবাসী হয়েছেন অথবা স্টুডেন্ট বিষয়, সেটা আর এখন সম্ভব না। সেটা বেড়াতে তো সে যেতে আর পারবেন, সুযোগ নেই। বেড়াতে তো যেতে পারবেন, বা উচ্চ শিক্ষা লাভের জন্য তো যেতে পারবেন আগের মতো। উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। উচ্চশিক্ষার পথটা খোলা রয়েছে। এমনকি আরেকটু বলতে চাই যে
পর্তুগিজ সরকার কিন্তু উচ্চশিক্ষার বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছেন, কেননা প্রতিনিয়তই আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন সময় খবরে দেখবেন পর্তুগালের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিশ্বের যে র্যাঙ্কিং এ তারা এগিয়ে আসছে। তবে এখানে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় যে এই আপনারা জানেন যে বিভিন্ন চক্র আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পুরো ইউরোপে বা পৃথিবীতে যেই প্রসেসটাই রয়েছে, পর্তুগালের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি রয়েছে। আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনারা নিজেরাই যোগাযোগ করতে পারেন, কেননা একটা বড় একটা দালাল চক্র রয়েছে যারা দেখা যাচ্ছে যে এই সুযোগ নিয়ে হয়তো আপনার উচ্চশিক্ষার যে একটা আগ্রহ বা ইচ্ছা সেটাই নষ্ট করে দিবে। তো উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে পর্তুগালে, এবং আপনি আপনার নির্দিষ্ট সাবজেক্ট এবং আপনার যে ইউনিভার্সিটি রয়েছে আপনার সেই আপনি নিজে খুঁজে খুব সহজেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার উচ্চশিক্ষার জন্য পর্তুগাল আসতে পারেন এবং আপনার ভিসাটা আপনি নিজেই ব্যবস্থা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পর্তুগিজ প্রবাসী ফরিদ আহমেদ পাটোয়ারির কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে উচ্চশিক্ষা নিয়ে তিনি কথা বলছিলেন। তো আমি জানতে চাচ্ছি যারা উচ্চশিক্ষা গ্রহণে পর্তুগালে যেতে চান বাংলাদেশ থেকে, তাদের কি IELTS বা GRE বা এই ধরনের কিছু করতে হবে, নাকি পর্তুগিজ ভাষার উপর গুরুত্ব দিতে হবে, ভাষাটা জেনে যেতে হবে? দেখুন, আসলে পর্তুগিজ যারা উচ্চশিক্ষায় আসবে তাদের পর্তুগিজ ভাষা জানা ম্যান্ডেটরি না। এমনকি পর্তুগালের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আইএলস বা ভাষাগত দক্ষতার প্রমাণপত্র ম্যান্ডেটরি না, কিন্তু সাধারণত আপনাকে এটা প্রমাণ করতে হয় একটি আন্তর্জাতিক ভাষা। আপনি যেহেতু দেশের বাইরে যাচ্ছেন, এমনকি দূতাবাসের জন্যই, মানে আপনি যখন ভিসা আবেদন করবেন সেই ভিসা আবেদনের ক্ষেত্রে অনেক সময় এই আইএলসটা প্রয়োজন হয়, বা আপনার ইংরেজি ভাষাগত দক্ষতা। তো এটা খুব স্বাভাবিকই, আপনি যখন বিদেশে যাবেন একটা ইউনিভার্সিটিতে পড়বেন, আপনার সেখানে পড়ালেখার জন্য আপনার এই দক্ষতার প্রয়োজন আছে। অনেক সময় দেখা গেছে যে না, ইউনিভার্সিটি সেটা ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে রিকোয়ারমেন্ট না চাইলেও, ইংরেজি শিখলেই হবে নাকি পর্তুগিজ ভাষা শিখতে হবে? না আমি সেটা ইতিপূর্বে বলছিলাম যে ইংরেজি শিখলেই হবে, কেননা পর্তুগিজ ভাষাটা আপনি শিখতে পারবেন, কারণ হচ্ছে যে আপনার যে মিডিয়াম হবে আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আপনি ইংরেজি ভাষায় কিন্তু সেখানে আপনার স্টাডি কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে ইংরেজি ভাষাটাই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কেউ যদি পর্তুগিজ ভাষা শেখে সেটা তার জন্য এক্সট্রা বেনিফিট নিয়ে আসবে, জীবনযাপনের জন্য তার জন্য অনেকটা সহজ হবে বলা যায়। এখন প্রশ্ন হলো, কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করার পরে মনে করে যে সে পর্তুগালে থাকবে অথবা সেই দেশে কোনো একটা জব করবে, পার্মানেন্ট হবে, সেটা কি সম্ভব? সেটা অনেক ভালোভাবেই সম্ভব, কেননা হচ্ছে যে একটা ছোট্ট একটা বিষয় আমি যুক্ত করতে চাই যে জি, আপনি বলেন। একটা বিষয় রয়েছে পর্তুগালে, আপনি যদি 5 বছর রেগুলার ভাবে বসবাস করেন সেক্ষেত্রে আপনি পর্তুগালের নাগরিকত্ব পাচ্ছেন। তো সাধারণত যদি উচ্চশিক্ষা যারা আছে, যদি 3 বছরের একটা কোর্সে কেউ আসেন, সেক্ষেত্রে তিনি আসার পরে 3 বছর ওনার কোর্স শেষ হতে সময় লাগলো বা ওনার স্টাডি শেষ হতে সময় লাগে, এবং এরপরে উনি চাইলে আর 2 বছর থেকে উনি পর্তুগিজ নাগরিকত্বই আবেদন করতে পারবেন। তো এই সুযোগটা আশা করি কেউই বাদ দেন না, বা এখনো পর্যন্ত কেউ বাদ দিয়েছেন বলে আমার নজরে নেই। তো এটা একটা ভালো সুযোগ, এবং স্টাডি শেষ করার পর আপনি অবশ্যই সেখানে একজন স্কিল ওয়ার্কার হিসেবে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার মানে এখন বিষয় যেটা দাঁড়ালো যে নতুন এই 3রা জুলাই যে নতুন নিয়ম পাশ করেছে পর্তুগিজ সরকার, এর অর্থ হচ্ছে যে যারা এখন পর্তুগালে যেতে চান তাদেরকে প্রথমে স্টুডেন্ট ভিসা বা শিক্ষার্থী ভিসায় যাওয়াই সঠিক হবে, এবং তারপর যদি কেউ থাকতে চান তাহলে সে ধরনের প্রসেস করতে পারেন, তাই তো? না, এখানে একটু বিষয় আমি আরো যুক্ত করব, কারণ হচ্ছে যে বলেন। আপনি শিক্ষার্থী হিসেবে আসলেই হবে না, আপনাকে স্টাডি কন্টিনিউ করতে হবে। আচ্ছা, কেননা আপনি যদি স্টাডি কন্টিনিউ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ফেরত যেতে হবে, কারণ আপনি এখানে যে একটি সোশ্যাল নাম্বার রয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, সেই সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করার ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেননা আপনার যদি যেটা বলছিলাম যে যদি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টাডি শেষ করতে হবে। এর আগে যেটা সুযোগ ছিল আপনি স্টাডি ব্রেক করে আপনি চাইলে আপনি জব শুরু করতে পারতেন। তো সেক্ষেত্রে আপনি যদি স্টাডি করতে আসেন আপনাকে অবশ্যই আপনার শিক্ষা শেষ করতে হবে, স্টাডি শেষ করতে হবে, তারপরে আপনি নিয়মিত হতে পারবেন। যে আপনি স্টুডেন্ট ভিসায় এসে এখানে আপনি নিয়মিত হওয়ার যদি কোনো চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে সেটা সম্ভব নয়।
কাজল ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা পর্তুগালে আগে যেরকম সহজেই যাওয়া যেত এবং সেখানে যে যে ভিসায় যাওয়ার পরে অভিবাসী হওয়া যেত, তো 3রা জুলাই যে নতুন একটা নিয়ম পাশ করেছে পর্তুগিজ সরকার, তার কারণে সেটি এখন বন্ধ। এই যে বন্ধ হলো, সুযোগটা বন্ধ হলো, এর কারণ কি? এর কারণ হচ্ছে আসলে আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আসলে আমাদের যে ইমিগ্রেন্ট বান্ধব যে দল সোশ্যালিস্ট পার্টি, তারা আসলে অতিমাত্রা অর্থাৎ খুলে দিয়েছিল, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন আসা শুরু হয়েছে এবং কিছুটা ক্রাইম বেড়ে গেছে ইমিগ্রেন্টদের দ্বারা, বিশেষ করে আহ, আমাদের বাংলাদেশের না, বাইরের কিছু লোক দ্বারা। এছাড়াও গভর্নমেন্টের একটা পলিসির কারণে, অর্থাৎ যে ইমিগ্রেশন বর্ডার সার্ভিস যে নাম, যে সংস্থাটা ছিল পুলিশ, ওইটাকে বাদ দিয়ে নতুন একটা সংস্থা করা হয়েছে। ওই সংস্থার কাছে যখন ফাইলগুলো ট্রান্সফার হয়, প্রায় 4.5 লক্ষ ফাইল, এই 4.5 লক্ষ ফাইল কোনো অবস্থায় গভর্নমেন্ট বা যে নতুন সংস্থা আইমা, তারা কোনোভাবে কাজ করতে পারতেছিলেন না, যার কারণে এগুলা বিভিন্নভাবে আন্দোলন হওয়ার পরে এগুলা পত্র পত্রিকা আসে, নিউজে আসে এবং এর ফাঁকে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তখনই গভর্নমেন্ট দেখলো যে 4 লক্ষ প্রসেস শেষ করতে হলে মিনিমাম 3 বছর সময়ের দরকার, আর এখন যদি এভাবে খোলা রাখা হয় তাহলে আরো এটা বেড়ে যাবে। যার কারণে গভর্নমেন্ট চিন্তা করলো যে না, এইভাবে আর সম্ভব না, আমরা এটা বন্ধ করে দেব। আর বিশেষ করে গত বছর তুলনায় এই বছর আপনার প্রায় 7.4% ক্রাইম বেড়ে গেছে বিদেশির দ্বারা। এই জন্য তারা দেখলো যে না, এইভাবে ওপেন খোলা রাখলে এটা আমাদের জন্য বা দেশের জন্য, সমাজের জন্য হুমকি দাঁড়াবে। আমরা যেই সেক্টরে লোক লাগবে আমরা সেই সেক্টরে লোক নিয়ে আসবো এবং তাদের থাকা খাওয়া থেকে আরম্ভ করে সবকিছু আমরা নিশ্চিত করব, যে বা কোম্পানি নিয়ে আসবে সে নিশ্চিত করবে। আর এই ক্ষেত্রে সমস্যা হবে না, কারণ এখানে আবাসন অবস্থা এমন প্রকট আকার ধারণ করছে যে এক এক বাসায় 20 জন 25 জন 30 জন পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন পত্র পত্রিকায় আসা পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট চিন্তা করলো যে না, এইভাবে আর সম্ভব না। যার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট গত 3 জুলাই হুট করে এটা বন্ধ করে দিয়ে যে কাজল ভাই মাধ্যমে আর কি। জি, কাজল ভাই সংযুক্ত থাকুন। আজ আমাদের দুজন অতিথির কথা আপনারা শুনলেন। ইউরোপের দেশ পর্তুগালে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা ছিল, সেই সুযোগ সুবিধা অনেকটাই কাটছাট করা হয়েছে, নতুন নিয়ম পাশ করা হয়েছে। সেই নিয়মটি সম্পর্কে আমরা কথা বললাম এবং আমরা জানলাম যে আগে যে কোনোভাবে পর্তুগালে গিয়ে সেখানে অভিবাসী হওয়া যেত, পার্মানেন্ট বা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যেত, সেটি কিন্তু এখন আর থাকছে না। যেতে হলে দক্ষ কর্মী হিসেবে যেতে হবে অথবা উচ্চশিক্ষার জন্য যেতে হবে। তো ভবিষ্যতে যারাই যাবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন। আর এই শেষ করার সময় আমি আমাদের দুজন অতিথিকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, ফরিদ আহমেদ পাটোয়ারি এবং মোহাম্মদ শাহ আলম কাজল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামী পর্বগুলো আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।